ইরানের কাছে হেরে গেছে আমেরিকা, ট্রাম্পকে ধুয়ে দিলেন মার্কিন সিনেটর। হরমুজ থেকে এক চুলো পিছু হটবে না ইরান, কি করবেন ট্রাম্প? সৌদি পাকিস্তান তুরস্কের নতুন জোট, শঙ্কায় যুক্তরাষ্ট্র ও ইরান। ইসরায়েলের মানচিত্রে লেবাননের ভূখণ্ড, এবার কোন পথে সংখ্যা? চাপ সামলাতে বেসামাল ট্রাম্প, আঁটছেন নতুন ফন্দি। ডলফিনের ভয়ে 10 লাখ মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নিয়েছে চীন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের কাছে যুদ্ধে আমেরিকা হেরে গেছে এমন বিস্ফোরক দাবি করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘস্থায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্র দিন দিন দুর্বল হচ্ছে আর ইরান হয়ে উঠছে আরও শক্তিশালী। একই সঙ্গে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে যুদ্ধের প্রভাব নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। মার্ফির এমন মন্তব্য মার্কিন নীতি নির্ধারকের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে যুদ্ধে হেরে গেছেন এমন বিস্ফোরক দাবি করেছেন খোদ মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার মতে, দীর্ঘস্থায়ী এই যুদ্ধে আমেরিকা দিন দিন চরমভাবে দুর্বল হচ্ছে আর ইরান হয়ে উঠছে আরও শক্তিশালী। সংবাদ মাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে সিনেটর মার্ফি এই মন্তব্য করেন। বিশ্ব অর্থনীতি যখন খাদের কিনারে এবং তেলের দাম আকাশ ছোঁয়া, ঠিক তখনই মার্কিন নীতি নির্ধারকদের এমন মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের ঝড় তুলেছে। ইউএনএন এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিণতি বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ইরানের হাজার হাজার ছোট ড্রোন, স্পিডবোট এবং মাইন মোকাবিলা করে প্রতিদিন শত শত তেলের ট্যাঙ্কার পাহারা দেয়া মার্কিন নৌবাহিনীর জন্য প্রায় অসম্ভব একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রণালীটি অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেল থেকে শুরু করে খাদ্যপণ্যের দাম বাড়ছে, যা পুরো বিশ্বকে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধ বন্ধ এবং বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্রে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য প্রয়োজনে ট্রাম্প যে কোনো খারাপ চুক্তি মেনে নিতেও রাজি আছেন বলে জানান এই প্রভাবশালী সিনেটর। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই সংঘাত নিরসনে বর্তমানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা পুনরায় শুরুর জোর কূটনৈতিক তৎপরতা চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী ইরান ইতোমধ্যে তাদের অনড় অবস্থান পরিষ্কার করেছে। তারা সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধ পরিস্থিতি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট মার্কিন রাজনীতিতে বড় ধরনের পালাবদল ঘটাতে পারে। একদিকে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের দাবিতে ওয়াশিংটন থেকে শুরু করে নিউ ইয়র্কের রাস্তায় সাধারণ নাগরিকদের বিক্ষোভ ক্রমশ তীব্রতর হচ্ছে। অন্যদিকে ইউরোপীয় মিত্ররাও আমেরিকার এই একতরফা নীতির কঠোর সমালোচনা করে দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য হোয়াইট হাউসের ওপর চাপ বাড়াচ্ছে। আমেরিকার সাধারণ মানুষের উপর এই যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক প্রভাব পড়ছে বলে মার্ফি সতর্ক করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তিনি আর কোনো বাড়তি অর্থ বরাদ্দের পক্ষে ভোট দেবেন না। তবে যুদ্ধ শেষে দেশের শূন্য হয়ে পড়া অস্ত্র ও গোলাবারুদের মজুদ পুনরায় পূরণের জন্য অর্থ বরাদ্দে তার পূর্ণ সমর্থন থাকবে। তার এই দৃঢ় অবস্থা প্রমাণ করে যে দীর্ঘমেয়াদী এই যুদ্ধে আমেরিকার ভেতরেই নজিরবিহীন রাজনৈতিক বিভক্তি ও চরম হতাশার জন্ম দিচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে এক চুলো পিছু হটছে না ইরান। আন্তর্জাতিক চাপ বা অবরোধের মুখেও এই কৌশলগত জলপথের ওপর নিজেদের অধিকার নিয়ে কোনো আপোষ করবে না বলে জানিয়েছে তেহরান। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের শীর্ষ নীতি নির্ধারণী মহল থেকে এসেছে এমন কঠোর বার্তা। একই সময় দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে তার জনসমক্ষে উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। বিস্তারিত রিপোর্টে। বিশ্বের অন্যতম ব্যস্ত তেল সরবরাহ পথ হরমুজ প্রণালী নিয়ে চরম কঠোর অবস্থানে গেছে ইরান। কোনো আন্তর্জাতিক চাপ বা অবরোধের মুখে এই কৌশলগত জলপথ থেকে এক চুলো পিছু হটবে না তেহরান। দেশের শীর্ষ নীতি নির্ধারণী মহলের এমন কড়া বার্তার পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তৈরি হয়েছে এক অভূতপূর্ব রহস্য। গত মার্চে দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা এখন আন্তর্জাতিক মহলের মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রধান এবং সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমলি লারিজানি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে জানিয়েছেন, শত্রুরা হরমুজ প্রণালী অবরোধের ষড়যন্ত্র করছে, তবে এই গুরুত্বপূর্ণ নৌপথের উপর ইরানের পূর্ণ সার্বভৌম অধিকার রয়েছে এবং কোনো অবস্থাতেই এই অধিকার নিয়ে আপোস করা হবে না। বিশ্ব বাণিজ্যের এই অন্যতম প্রধান নৌপথ নিয়ে ইরানের এই দ্ব্যর্থহীন ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে নতুন করে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এই ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেই তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোস্তফা খামেনিকে জনসম্মুখে খুব একটা দেখা যায়নি। দ্য গার্ডিয়ানের এই প্রতিবেদনে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, জুলাইয়ের শেষের দিকে তিনি সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে বিগত কয়েক সপ্তাহে নেতার সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রেসিডেন্টের দেওয়া বিভিন্ন বক্তব্যের মধ্যে বেশ কিছু অমিল লক্ষ্য করা গেছে। তাই শীর্ষ নেতৃত্বকে ঘিরে জনমনে তৈরি হওয়া এই বিভ্রান্তি সামাল দিতে মাঠে নেমেছে প্রশাসন। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে হরমুজ প্রণালী নিয়ে সামরিক উত্তাপ, অন্যদিকে দেশের সর্বোচ্চ নেতার গোপনীয়তা। সব মিলিয়ে ইরান বর্তমানে এক চরম স্পর্শকাতর সময় পার করছে, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে। মধ্যপ্রাচ্যে কি বদলে যাচ্ছে শক্তি সমীকরণ? যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েনের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক গড়ে তুলেছে নতুন প্রতিরক্ষা জোট। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, তিন দেশের যে কোনো একটির ওপর বাইরের কোনো সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আর জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠিত হয়নি। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যে কি বদলে যাচ্ছে শক্তির সমীকরণ? আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েনের মধ্যেই এবার নতুন প্রতিরক্ষা জোট করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের এই চুক্তি শুধু আঞ্চলিক নিরাপত্তার হিসাবেই বদলাচ্ছে না, বরং প্রশ্ন তুলছে, ভবিষ্যতে এর চাপ গিয়ে পড়বে কার ওপর, ওয়াশিংটন নাকি তেহরানের? গেল শুক্রবার মক্কায় প্রতিরক্ষা চুক্তিতে সই করে তিন দেশ। চুক্তি অনুযায়ী তিন দেশের যে কোনো একটির ওপর বাইরের কোনো সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবেই বিবেচনা করা হবে। তবে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক স্পষ্ট করেছে, এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং বিশেষ করে ইরানকে লক্ষ্য করে এটি করা হয়নি। তেহরানের প্রতিক্রিয়াও এখনো পর্যন্ত বেশ সংযত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি চুক্তির কথা উল্লেখ না করে মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর জোর দিয়েছেন। তার বার্তা, বাইরের শক্তির উপর নির্ভর না করে আঞ্চলিক দেশগুলোকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে দীর্ঘমেয়াদে এই জোট নিয়ে ইরানের কিছুটা উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের মতে, জোটটি শক্তিশালী হলে সৌদি আরবের প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। একই সঙ্গে ইয়েমেন, ইরাক কিংবা অর্থনৈতিক ক্ষেত্রেও ইরানের ওপর সমন্বিত চাপ তৈরির সুযোগ তৈরি হতে পারে। এর মধ্যেই ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বাড়ছে। সশস্ত্র গোষ্ঠীটি সৌদি আরামকোর ডিজান শোধনাগারে ড্রোন হামলার দাবি করছে। এদিকে এই জোটকে এখনই সরাসরি হুমকি হিসেবে দেখছে না তেহরান, কারণ পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ক এখনও তুলনামূলকভাবে ভালো। বরং ইরানের কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, এই জোট মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা প্রভাব কমে আসারও ইঙ্গিত দিচ্ছে। তবে ইরানের কট্টরপন্থী রাজনীতিকদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, ভবিষ্যতে এই জোট তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়তে পারে। এদিকে বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন এই সমীকরণ যত শক্তিশালী হবে ততই বদলাতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের হিসাব। শেষ পর্যন্ত এই জোট কার ওপর কতটা চাপ তৈরি করবে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। লেবাননের ভূখণ্ডকে নিজেদের অংশ হিসেবে দেখিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি মানচিত্রে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকাকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, এরপরই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা বন্ধের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, এই মানচিত্রের মাধ্যমে লেবাননের ভূমি ও সম্পদ দখলের ইসরায়েলি আকাঙ্ক্ষা আরও স্পষ্ট হয়েছে। বিস্তারিত রিপোর্টে। লেবাননের মাটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে
দেখিয়ে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েল। সম্প্রতি দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা ইসরায়েলের অংশ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই মানচিত্র প্রকাশের পরই ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা বন্ধের দাবি তুলেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। এমন তথ্য জানা গেছে আনাদুলু এজেন্সির এক প্রতিবেদন থেকে। শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত একটি মানচিত্রে দক্ষিণ লেবাননের বড় একটি অংশকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অভিযোগ, এই মানচিত্রের মাধ্যমে ইসরায়েলের লেবাননের ভূমি ও সম্পদ দখলের আকাঙ্ক্ষা আরও স্পষ্ট হয়েছে। গোষ্ঠীটির দাবি, আলোচনার নামে সময় ক্ষেপণ করে দক্ষিণ লেবাননে নিজেদের অবস্থান শক্ত করছে ইসরায়েল। তাই গোষ্ঠীটি বৈরুতকে সরাসরি আলোচনা বন্ধ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে। এর মধ্যেই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইংরেজি ভাষার এক্স অ্যাকাউন্ট থেকে মানচিত্রটি সরিয়ে নিয়েছে, তবে আরবি অ্যাকাউন্টে সেটি এখনও রয়ে গেছে। এদিকে গত বৃহস্পতিবার রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের 7ম দফার আলোচনা শেষ হয়েছে। তবে আলোচনা চললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 2 মার্চ থেকে এসব হামলায় অন্তত 4,333 জন নিহত এবং 12,250 জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, নতুন এই মানচিত্র কি শেষ পর্যন্ত লেবানন ইসরায়েল আলোচনার পথ আরও কঠিন করে তুলবে, নাকি কূটনীতিতেই শেষ হবে আলোচনা? যুদ্ধের চাপ সামলাতে ইরানের বিরুদ্ধে কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে সামরিক হামলায় না গিয়ে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে তেহরানকে চাপে রেখে চুক্তিতে রাজি করাতে চাইছে ওয়াশিংটন। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কয়েক মাসের সংঘাতের পর ইরানের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি সেনাদের বেতন দিতেও তেহরান সমস্যায় পড়ছে বলে দাবি করেন তিনি। বিস্তারিত রিপোর্টে। যুদ্ধের চাপ সামলাতে গিয়ে পাগল প্রায় ট্রাম্প। এবার এঁটেছেন নতুন ফন্দি। ইরানের সঙ্গে কয়েক মাসের সংঘাতের পর এবার কৌশল বদলাচ্ছে ওয়াশিংটন। নতুন করে সামরিক হামলায় না গিয়ে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে তেহরানকে চাপে রেখে চুক্তিতে রাজি করাতে চাইছে তারা। এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কয়েক মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্র এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত রাখছে। ইরানের সঙ্গে সীমিত পর্যায়ে বার্তা আদান প্রদান চললেও সরাসরি আলোচনার বদলে দেশটির অর্থনীতির উপর যুদ্ধের প্রভাব পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, ইরানের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ। উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি নিজেদের সেনাদের বেতন দিতেও তেহরান সমস্যায় পড়ছে। এপ্রিল থেকে কার্যকর থাকা মার্কিন নৌ অবরোধ এই চাপ আরও বাড়িয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ইরানও যে সহজে নতি স্বীকার করছে না, তার ইঙ্গিত মিলছে হরমুজ প্রণালী নিয়ে চলমান আলোচনায়। ওমানের মধ্যস্থতায় জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে দুই দেশ সমঝোতার কাছাকাছি পৌঁছালেও হরমুজ পুরোপুরি খুলতে যুক্তরাষ্ট্রের সামনে কঠিন শর্ত দিয়েছে তেহরান। ইরানের দাবি, নৌ অবরোধ ও সামরিক অভিযান বন্ধের পাশাপাশি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এসব শর্ত পূরণ না হলে হরমুজ পুরোপুরি খুলবে না বলেও জানিয়েছে তেহরান। ওয়াশিংটন যখন অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে আলোচনায় আনতে চাইছে, তখন ইরানও হরমুজকে হাতিয়ার করে নিজেদের শর্তে অটল রয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত অর্থনৈতিক চাপে ফেলে ইরানকে কি সমঝোতায় ফেরাতে পারবে যুক্তরাষ্ট্র? ভয়াবহ টাইফুন ডলফিনের আঘাতে বিপর্যস্ত চীনের পূর্ব উপকূল। ঝড়ের তীব্রতা বাড়ায় সাংহাই সহ বিভিন্ন অঞ্চল থেকে 10 লাখেরও বেশি মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরে চীনের আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী ঝড়। সর্বোচ্চ রেড অ্যালার্ট জারির পর বন্ধ হয়ে গেছে যান চলাচল, বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। একই সঙ্গে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। ভয়াবহ টাইফুন ডলফিন এর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে চীনের পূর্ব উপকূল। আর্থিক রাজধানীর সাংহাই সহ বিভিন্ন প্রদেশ থেকে 10 লাখেরও বেশি মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি এমন তথ্যই নিশ্চিত করেছে বিবিসি। চলতি বছরে চীনে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী ঝড়, যা আবহাওয়া দপ্তরের সর্বোচ্চ রেড অ্যালার্ট জারির মধ্য দিয়ে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে।
রবিবার বিকেল ৫:৩০ ঝেজিয়াং প্রদেশের উইহুয়ানে প্রথমবারের মতো আঘাত হানার সময় ঝড়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ১৫০ কিলোমিটার অর্থাৎ ৯৪ মাইল। এর প্রায় ১ ঘন্টা পর এটি ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বার স্থলভাগে আছড়ে পড়ে। স্থলভাগে আঘাত হানার আগে এটি ৬,০০০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে, যা সাধারণ টাইফুনের চেয়ে ৩ গুণেরও বেশি দীর্ঘস্থায়িত্বের ইঙ্গিত দেয়। শুধু সোমবারই সাংহাইতে প্রায় ১,০০০ ফ্লাইট বাতিল করা হয় এবং যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। এমতাবস্থায় কর্তৃপক্ষ ডলফিনের সতর্কতা স্তর ক্রান্তীয় ঝড়ে নামিয়ে আনলেও এটি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। চলতি বছরে চীনে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী এই ঝড়ের কারণে বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি মারাত্মক বন্যা ও ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও সতর্কবার্তা জারি রাখছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত টাইফুন মৌসুম স্বাভাবিক হলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি একটি শক্তিশালী এল নিনো বছর, যার কারণে টাইফুনগুলো আরও বেশি তীব্র রূপ ধারণ করছে। বিশাল এই ঝড়ের সঞ্চালন ক্ষমতা ও তীব্র বৃষ্টিপাতের ফলে ঝেজিয়াংয়ের কিছু অংশে ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ওয়েনঝৌ ও তাইঝৌ শহর থেকে মোট ৯ লাখ ও ৩,৯০,০০০ সহ প্রায় ১০ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ১,০০০টিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। হাংঝৌ কর্তৃপক্ষ চালকদের জন্য গণপরিসরে পার্কিং ফি মওকুফ করেছে। ঝেজিয়াং এর ওয়েংলিংয়ে ৯ বছরের এক বালক সমুদ্র ভেসে নিখোঁজ রয়েছে, তবে এখন পর্যন্ত বড় কোনো প্রাণহানির আনুষ্ঠানিক খবর মেলেনি এবং ফিলিপাইনে ঝড়ের কারণে ৮ জনের মৃত্যু এবং ৭,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। জাপানের ওকিনাওয়ায় ৫ জন আহত হয়েছেন এবং হংকংয়ের রেকর্ড সর্বোচ্চ ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে ২ ব্যক্তিকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ। সামনে আরও প্রবল বন্যা ও ভূমিধসের ঝুঁকি থাকায় সরকার মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ ও বাইরের কার্যকলাপ থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছে। নাজমুন নাহার উসবা, কালবেলা।